এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমাকেও ধরতে হবে এসব? সবাই একসাথে বলে উঠল। অবশ্যই। অয়ত্রিকাও সায় দিল তাদের কথায়। সে বলল, আমার লুঙ্গি টি শার্ট কই? সাদাত বলল, টি শার্ট তো সবারটা পেয়ে গেছি, কিন্তু লুঙ্গি তো আর নাই। অয়ত্রিকা বলল। তাহলে আমি কি পরবো? ইশরা, সাদাত আর রিফা বিছানায় বসলো। তাদের মুখে চিন্তার ভাঁজ। অয়ত্রিকা ভাবছে কই পাবে আরেকটা লুঙ্গি। এর মাঝেই সাদাত নির্ভর হয়ে বলে উঠল। লুঙ্গির খোঁজ পেয়েছি। অয়ত্রিকা উচ্ছ্বসিত হয়ে বলল। কোথায়? সাদাত মুখ কাঁচুমাচু করে বলল, সারান ভাইয়ের রুমে। বাবা ভাইকে একটা লুঙ্গি দিয়েছিল, ওটা এখনো ভাইয়ার আলমারিতে আছে। অয়ত্রিকা সহসা বলে উঠল। অসম্ভব, আমি ওনার লুঙ্গি আনতে পারবো না। ইশরা আর রিফা যতটুকু খুশি হয়েছিল আবারও খুশিতে পানি ঢেলে বসে রইল। সাদাত একটু ভাব নিয়ে বলল। ভাই তো রুমে নেই, চল তুই আর আমি গিয়ে নিয়ে আসি। অয়ত্রিকা বলল। তখন তোর ভাইয়ের সামনে পড়ে যে লজ্জা পেয়েছি, আমি আর ওদিকে যাচ্ছি না। আরে চল, ভাইকে বাইরে যেতে দেখেছি, এখন গেলে ধরতেও পারবে না। আমরা রুমে গিয়েছিলাম, লুঙ্গি নিয়ে আসলেও কিছু বলবে না, কারণ ভাই তো লুঙ্গি পরে না। ঠিক আছে চল, আমার সাথে তুইও রুমে ঢুকবি। এবার আমি ধরা খেলে তুইও খাবি। আচ্ছা চল। অয়ত্রিকা আর সাদাত সারহানের রুমের সামনে দাঁড়িয়ে দরজায় ফাঁকা দিয়ে রুম পর্যবেক্ষণ করছে। সারহান আছে কিনা তা দেখার চেষ্টা করছে। না, নেই। দুজনের রুমে চোরের ন্যায় প্রবেশ করলো। অয়ত্রিকা সাদাতকে ফিসফিসিয়ে বলল। লুঙ্গি কোথায়? আলমারিতে। চাবি কই পাবো? আরে আলমারির খুলে আছে। অয়ত্রিকা আর সময় নষ্ট না করে আলমারি খুলে চোখ বুলালো কোথায় লুঙ্গি আছে। অবশেষে আলমারির এক কোণায় কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে গেল সে। এতে সে উচ্ছ্বসিত হলো। দ্রুত জিনিসটি নিয়ে আলমারি বন্ধ করে সাদাতকে বলল। চল পালাতে হবে, না হলে ধরা পড়ে যাব। অয়ত্রিকার বলতে দেরি হয়নি। সাদাত শুনেই দৌড় দিল। অয়ত্রিকা আর দেরি না করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। সে হাঁটছে আর ভাবছে, আহা খুশি খুশি লাগছে। আর যন্ত্রমানবটার লুঙ্গি চুরি করেও শান্তি পাওয়া যায়। তার মনে হচ্ছে কোনো যুদ্ধ জয় করে ফিরেছে সে। লুঙ্গি পরে লুঙ্গি ডান্স করবে, অনেক মজা হবে ভাবতে লাফাতে ইচ্ছে হচ্ছে তার। ভাবতে ভাবতে সিঁড়ির কাছে কারোর সাথে ধাক্কা খেলে অয়ত্রিকা। তার হাত থেকে লুঙ্গিটা নিচে পড়ে গেল। অয়ত্রিকা লুঙ্গির দিকে তাকিয়েই বিরক্তি নিয়ে বলল। এই কোন খাম্বারে আমাকে ধাক্কা দিল? আমাকে দেখে তোর খাম্বা মনে হয়? সারহানের গম্ভীর কণ্ঠস্বর শুনে অয়ত্রিকার কথা আটকে গেল। তার ভয়ে মুখ শুকিয়ে গেল। শেষে কিনা আবারও দেখা হয়ে গেল। সে করুণ চোখে একবার লুঙ্গির দিকে তাকাচ্ছে, আবার সারহানের দিকে তাকাচ্ছে। সারহান চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। অয়ত্রিকাকে মেঝেতে বারবার তাকাতে দেখে সেও তাকালো। দেখলো লুঙ্গি পরে আছে নিচে। লুঙ্গিটাকে চেয়ে তার চিনতে ভুল হলো না সারহানের। সে ভরাট কণ্ঠে বলে উঠল। লুঙ্গি কই পেয়েছিস? অয়ত্রিকা এখন কি উত্তর দেবে? তার মাথা ঘুরছে বনবন করে। সে নিশ্চুপ রইল। সারহান ধমকে বলল। কোথায় পেয়েছিস? অয়ত্রিকা, তোরে এই মানকার চিপার থেকে কে বাঁচাবে এখন? তার থেকে বলে দেওয়াই ভালো। অয়ত্রিকা মিনমিনিয়ে উত্তর দিল। আপনার রুম থেকে চুরি করেছি। সারহান নাক মুখ কুঁচকে বলল। তোর যে ছেলেদের মতো লুঙ্গি পরার ইচ্ছা আছে আগে তো জানতাম না। চাচাকে বলে তার গুণধর কন্যার জন্য লুঙ্গির ব্যবস্থা করতে হবে দেখছি। রাত 12:20। অয়ত্রিকার রুম যেন গুদাম ঘরের ন্যায় হয়ে আছে। চারজনের উড়াধুরা নাচে বিছানা, বালিশ, কাঁথা সব কিছু এলোমেলো হয়ে আছে। যে কোনো মানুষ রুমে ঢুকে এই অবস্থা দেখে বলবে এটা নিশ্চয়ই গোয়ালঘর। এখন দেখতে গোয়ালঘরের থেকে কম কিছু লাগছে না। চারজন নাচতে নাচতে কাহিল অবস্থা। সবগুলো মেঝেতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। অনেকদিন পর এমন বাদরামি করলো সকলে মিলে। তার উপর চিপস, কোল্ড ড্রিঙ্কস খেয়ে সবার গলা অবধি পৌঁছে গেছে। সাদাত মেঝেতে হাত পা ছাড়িয়ে হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বলল। আমি আমার রুমে গেলাম, খুব ক্লান্ত হয়ে গেছি। আজ এই পর্যন্তই থাক, আবার কোনো একদিন আমরা সকলে মিলে মজা করব। অয়ত্রিকা মনে হচ্ছে শরীর চলছে না। সে ক্লান্তি নিয়েই বলল। ঠিক আছে যা। সাদাত মেঝে থেকে উঠে সবার উদ্দেশ্যে বলল। বাই গাইস, সকালে দেখা হবে। ইফা, ইশরা হাত নাড়িয়ে সাদাতকে বিদায় জানালো। সাদাতও ক্লান্ত শরীরে প্রস্থান করলো সেখান থেকে। ইফা অয়ত্রিকাকে বলল। লুঙ্গি নিয়ে যে দৌড়ে আসলি তখন কিছু কি হয়েছিল? অয়ত্রিকার মুখ থমথমে হয়ে গেল। সে মেঝে থেকে উঠে বসে হতাশা নিয়ে বলল।
কি আর হবে, ধরা খেয়ে গিয়েছিলাম আবারও। ইষ্টা আর ইফার মুখ কিঞ্চিত হা হয়ে গেল। তারা শোয়া থেকে বসে অরিত্রিকার দিকে অদ্ভুত দৃষ্টি ফেলল। এই মেয়ে সব জায়গায় ধরা খায়, কিভাবে বুঝে আসে না তাদের। এখন দুজনের মাঝেই কৌতূহল বিরাজ করছে। সারহান কি কিছু বলেছে? ইষ্টা কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলল, ভাই কি কিছু বলেছে? অরিত্রিকা মুখ গোমরা করে বলল, তোর ভাইকে কিছু না বলে থাকার মানুষ? ইফা আগ্রহী হয়ে শুধালো। কি বলছেন রে উনি? অরিত্রিকা চিপসের প্যাকেট থেকে চিপস মুখে পুরে বলল, বলেছে বাবাকে বলবে আমার জন্য লুঙ্গির ব্যবস্থা করতে। ইফা আর ইশরা কথাটা শুনে হেসে উঠল। ইশরা হাস্যরত অবস্থায় বলল, তাহলে তো ভালোই হবে, সারহান ভাইয়ের লুঙ্গি চুরি করতে যেতে হবে না, আর সামান্য লুঙ্গি নিয়ে আসাতেই ধরা খেলি, এটা মানা যায়? অরিত্রিকা চোখ গরম করে বলল, তোকে পাঠানো লাগতো, তখন বুঝতি কেমন লাগে। আমি অন্তত ধরা পড়তাম না। ইফা ওদের থামাতে বলল, আরে তোমরা চুপ করো, অনেক রাত হয়েছে, ঘুমানো প্রয়োজন। মুখের কালিগুলোও তুলতে হবে, আমি ওয়াশরুমে গেলাম। ইফা কথাটা বলে ওয়াশরুমে গেল। ইশরা অরিত্রিকাকে ডেকে বলল, এই শোন, একটা ইম্পর্টেন্ট কথা আছে। অরিত্রিকা বিরক্তি হয়ে বলল, চোখ বন্ধ করে রাখিনি, খেয়াল আছে, কি বলবি বল। ইশরা অরিত্রিকার কানের কাছে ফিসফিসিয়া বলল। আরে এটা সিক্রেট কথা। অরিত্রিকা বলল, কি এমন কথা যে ইফা আপুর সামনে বললি না? আরে গাধি, যারে নিয়ে কথা তার সামনে কেমনে কমু? কি কথা? ইশরা অরিত্রিকার কাছাকাছি এগিয়ে এসে ফিসফিস করে বলল, আমার কি মনে হয় জানিস, ইফা আপু মনে হয় সারহান ভাইয়াকে পছন্দ করে। ওই যে বলে না, প্রথম দেখায় প্রেম, তেমনটাই হয়েছে। অরিত্রিকা শুনে ইশরার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। ইশরা তা দেখে ভরকে গিয়ে বলল, আরে এমন করে তাকাচ্ছিস কেন? আমার সন্দেহ কখনো ভুল হয় না। তুই খেয়াল করেছিস কি না জানি না, প্রথম থেকেই আপু সারহান ভাইয়াকে নিয়ে বেশি ভাবছে। আজ সবাই আড্ডা দিচ্ছিল, তখনও ইফা আপু ভাইয়ার রুমের দিকে তাকিয়েছিল, তুই খেয়াল করিসনি? অরিত্রিকা তখনই মনে পড়ল সন্ধ্যা সে ঘটনাটি। সেও তো ইফাকে সারহানের রুমের দিকে তাকিয়ে থাকতে দেখেছে, কিন্তু সে বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছে। এখন ঈর্ষার কথা শুনে মনে হচ্ছে আসলে কোনো গণ্ডগোল আছে, আবার উকিঝুঁকি মারছে সারহানের রুমে। কোনো তো কাহিনী আছে। অরিত্রিকা ভাবুক হয়ে বলল, আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে। শোন, তুই আর আমি ইফা আপুর ওপর নজর রাখবো। ঈর্ষাও চিন্তিত স্বরে বলল, ঠিক আছে, আমাদের মিশন হলো ঘরের ছেলেকে অন্য বাড়ির জামাই হতে দিব না। অরিত্রিকাও সায় দিয়ে আবার থেমে বলল, একদম ঠিক। এই 1 মিনিট, মানে কি বললি? ঈর্ষা বেফাস কথা বলে ফেসে গেছে। তার তো এখনও সন্দেহ যাচ্ছে না সে অরিত্রিকা আর সারহানের মাঝে কিছু নেই। ঈর্ষা না বোঝার ভান করে বলল, কই কি বলেছি? অরিত্রিকা চোখ ছোট ছোট করে বলল, একটু আগে বললি যে সারহান ভাইকে অন্য বাড়ির জামাই হতে দিবি না, এসবের মানে কি? ঈর্ষা হেসে কথা উড়িয়ে দিল। সে বলল, আরে তেমন বলতে ভুল হয়েছে, কিন্তু ইফা আপু কিন্তু সুন্দরী। বড় মামিও কেমন প্রশংসা করলো শুনলি না? আমার মনে হচ্ছে মামিরও ইফা আপুকে ভালো লেগেছে। এখন যদি মামি ইফা আপুকে ছেলের বউ বানাতে চায়, তখন কি হবে? অরিত্রিকার মস্তিষ্কে অনেকটা প্রভাব ফেলল। সে গভীর ভাবনায় মত্ত হয়ে গেল। আসলে কি এমন কিছু হবে? যদি বড় মা সত্যি বিয়ের প্রস্তাব দিয়ে বসে তখন কি হবে? সে তার মামিকে চেনে, এমন সুপাত্র নিশ্চয়ই হাতছাড়া করবেন না। মেয়ের সাথে বিয়ে দিয়ে ছাড়বেন, এসব আকাশ কুসুম ভাবনা তাকে জেঁকে ধরল। সে কল্পনা করতে লাগলো দুজনকে পাশাপাশি বিয়ের সাজে কেমন লাগবে। ভাবতে তার ছোট্ট সত্তা অনামিশায় ডুবে গেল। কোনো কারণবশত মন ভার হইল তার। অরিত্রিকার মনে হলো বক্ষে কেমন অস্থিরতা কাজ করছে। সে দুজনের বিয়ের কথা ভেবে ধক করে উঠেছে যেন। কেমন যেন সব কিছু এলোমেলো লাগছে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তার। ঈশা অরিত্রিকার চুপ করে গভীর ভাবনায় বিভোর থাকতে দেখে বলল, এই কই হারাইলি? অরিত্রিকার ভাবনায় সুতো ছিল তখনই। সে ঈশার দিকে নির্মল তাকিয়ে বলল, কোথাও না, তুই ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। তুই রুমে থাক, আমি পানি নিয়ে আসি নিচ থেকে। আচ্ছা যা। অরিত্রিকা উঠে টেবিল থেকে পটার নিয়ে নিচে চলে গেল।
সারহান এতক্ষণ এমপি মহোদয়ের সাথে কথা বলছিল। কিছুদিন পরে ভোটে দাঁড়াবে যে সকল প্রার্থী তাদের মনোনয়ন দেওয়া হবে। মনোনয়ন নিতে দলের কিছু সংখ্যক নেতাকর্মীকে নিয়ে ঢাকা যেতে হবে। সেগুলো নিয়ে অনেকক্ষণ ধরে কথোপকথন চলেছে তাদের মাঝে। এর মাঝে সারহান খবর পেয়েছে কিছু সংখ্যক মানুষ সাধারণ মানুষদের কাছে তাদের দলের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা একেবারেই খুবই অনুচিত। এগুলো যে নয়ন তালুকদার তার দলবল দিয়ে করাচ্ছে এটা নিশ্চিত সারহান। অন্য কোনো মানুষের এত সাহস হবে না যে সারহানের পরিচিত এলাকায় মিথ্যা গুজব ছড়াবে। সে সবাইকে শিক্ষা দিতে পারত এমন কর্মকাণ্ডের জন্য, কিন্তু সারহান নিজে চাইছে না এই মুহূর্তে এসব নিয়ে অস্থিরতা সৃষ্টি হোক। এই মুহূর্তে কোনো ঝামেলায় জড়ালে নিশ্চয়ই তাদের দলের জন্য খারাপ। তাই সে এসব দেখেও রাগ দমিয়ে চুপ করে আছে। মামা ভাগ্নের কোথাও গিয়ে তাকে শান্তি দেয় না। এই দুজনের জন্য যত সমস্যা, দুজনের সমস্যা করার মূল হোতা। নিশা ছিল সারহানের ব্যাচমেট। এই রাজনৈতিক কারণে দুজনের কখনো বনিবনা হয়নি। নিশাদ ভার্সিটিতে পড়াকালীন অনেক উচ্ছৃঙ্খল জীবনযাপন করত। প্রতিনিয়ত অন্যায় কাজ নিয়ে মেতে থাকতো। ক্যাম্পাসে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা মারামারি লেগেই থাকতো, আর এগুলোই সারহানের পছন্দ ছিল না। সে নিশাদের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করত। এই কারণে নিশাদ সারহানকে শত্রুর চোখে দেখত, অবশ্য এখনও দেখে। ভার্সিটির লাইফে শত্রুতা রূপ নিয়েছে বড় আকারে। সে জানে অরিত্রিকাকে বিয়ে করতে চাওয়ার পেছনে নিশাদের বড় কোনো উদ্দেশ্য আছে। তবে সারহান তা পূরণ হতে দেয়নি। তবুও নিশাদকে বিশ্বাস নেই কখন কি করে বসে। সারহান বেলকনি থেকে কথা বলা শেষ করে রুমে প্রবেশ করলো। আজ সারাদিন অনেক প্রেশার গিয়েছে তার ওপর দিয়ে। শরীরটাও ম্যাজম্যাজ করছে। এর মাঝে মাথা ব্যথাও শুরু হয়ে গিয়েছে। মেজাজটাও খিটখিটে হয়ে আছে। কফি খেলে হয়তো একটু ভালো লাগতে পারে। সে ঘড়িতে সময় দেখে নিল। 12:45 বাজে। এখন নিশ্চয়ই কেউ জেগে নেই, সবাই গভীর ঘুমে তলিয়ে গেছে। তার মানে তারই কফি বানাতে হবে। সে আর সময় নষ্ট না করে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ালো। সারহান সিঁড়ি দিয়ে নামতেই তার চোখ পড়ল ফ্রিজের দিকে। সিঁড়ি থেকে কিচেন পুরোটা স্পষ্ট দেখা যায়। সে খেয়াল করলো ফ্রিজটা আধখোলা। সেখান থেকে হালকা হলদেটে আলো নিঃসরণ হচ্ছে। এটা দেখে কিছুটা সন্দেহ হলো সারহানের। এত রাতে ফ্রিজটা এমন করে কে রেখেছে? সে আশেপাশে তাকালো, না কেউ নেই তো। ডাইনিং রুমের সকল লাইট অফ করা, সেই কারণে কিছু দেখা যাচ্ছে না তেমন। সিঁড়ি পেরিয়ে সারহান ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো। হাতে থাকা ফোনের ফ্ল্যাশ অফ করে নিল সে। নিশ্চয়ই কোনো চোর চুরি করতে এসেছে। তার একটাই ভাবনা ঘুরছে, এত সিকিউরিটি থাকতে কিভাবে বাড়ির ভেতরে আসলো। অস্পষ্ট কারো অবয়ব ফ্রিজের হালকা আলোয় বোঝা যাচ্ছে কিছুটা। ফ্রিজের ভেতরে কেউ কিছু খুঁজতে চলেছে। টুংটাং শব্দ ভেসে আসছে সারহানের কানে। সে সাবধানতা বজায় রেখে দাঁড়ালো। তখনই সেই মানুষটি কাঙ্ক্ষিত বস্তুটি ফ্রিজ থেকে নিয়ে ফ্রিজ আটকে দিল। পুরো ডাইনিং রুম আবারও অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। অয়ত্রিকা এতক্ষণ ফ্রিজের সাথে যুদ্ধ করে অবশেষে আইসক্রিমের বাটিটি পেল। প্রায় 10 মিনিট ধরে খুঁজে চলেছে। রুমে গিয়ে আরাম করে বসে আইসক্রিম খাওয়া যাবে। অয়ত্রিকা আইসক্রিম হাতে 2 কদম আগাতেই কেউ তার বাহু ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। তখনই আইসক্রিমের বাটি হাত থেকে ছিটকে পড়ল মেঝেতে। সেদিকে অয়ত্রিকার খেয়াল নেই। তার হাত এতটা শক্ত করে ধরেছে যে সে ব্যথায় আর্তনাদ করে উঠল। ব্যথায় অশ্রুতে ভিজে এলো চোখ। সে ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, কে? তখনই সারহান হাতে ধরে থাকা ফোনটি উঁচিয়ে অয়ত্রিকার মুখের দিকে ধরল। অয়ত্রিকা অশ্রুসিক্ত নয়নে তাকালো মানুষটির দিকে। তাকাতেই দেখতে পেল শ্যাম পুরুষটির গম্ভীর মুখের আদল। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একধানে তাকিয়ে আছে। পুরুষালী শক্ত তালুর মাঝে এখনও তার নরম বাহু আবদ্ধ। সে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে বলল, সারহান ভাই, আমার হাতে লাগছে। সারহানের হাত নরম হয়ে এলো। সে তখনই অয়ত্রিকার বাহু ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়ালো। অয়ত্রিকা তার আরেক হাত দিয়ে ব্যথা পাওয়া স্থানটি চেপে ধরল। সারহান ফ্ল্যাশের আলোয় দেখল ব্যথায় নীল হয়ে যাওয়া অয়ত্রিকার মুখ। সে রান্নাঘরের লাইটটি অন করে শান্ত কণ্ঠে বলল, এত রাতে এখানে কি করছিলি? আইসক্রিম নিতে এসেছিলাম। লাইট জ্বালাসনি কেন? আর একটু হলেই তো চোর ভেবে মায়ের দিতাম, তখন কি হতো? অয়ত্রিকা নিচু গলায় বলল, লাইট জ্বালালে যদি কেউ জেগে যেত, তাই জ্বালাইনি। সারহান বিরক্তি প্রকাশ করে বলল, ইডিয়েট একটা। আমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণ তোর অবস্থা ওই নিশাদের মতো হতো। অয়ত্রিকা কথা শুনেও চুপ করে আছে। সে ভাবছে সারহান যদি তাকে চোর ভেবে মারতো তাহলে তো সব হাড় ভেঙে যেত। সারহান অয়ত্রিকার দিকে খেয়াল করতে দেখলো মেয়েটা টি শার্ট আর লুঙ্গি পরে আছে। এটা দেখে সারহান বিস্মিত হলো। মুখেও কালির আস্তরণ দিয়ে দাড়ি গোঁফ বানিয়েছে। এমন শাড়ি যে কোনো মানুষের সামনে গেলে পাগল বলবে। সারহান অয়ত্রিকাকে ধমকে পড়ল, এগুলো কি পরে আছিস তুই? দেখতে জঘন্য লাগছে।
অয়ত্রিকার মনে পড়ল সে তো জামা কাপড় চেঞ্জ না করেই নিচে এসেছিল। তার মানে সারান ভাই তাকে এই জোকার সাথে দেখে ফেলেছে। তার সম্মান সব শেষ হয়ে গেল। ভাবতেই অয়ত্রিকা হাতের ব্যথায় আতকে চিল্লিয়ে উঠল। তখনই সারান তার হাত দ্বারা অয়ত্রিকার মুখ চেপে ধরল। পুরুষালী শক্ত হাত দ্বারা বন্দি অয়ত্রিকার ওষ্ঠযুগল অনেকটা জোরালোভাবে মুখ চেপে ধরেছে সারহান। অয়ত্রিকা হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে সারহানের মুখ পানে। সে স্তব্ধ হয়ে গেছে যেন হঠাৎ এহেন কাণ্ডে। সারহান ঘাড় ঘুরিয়ে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছে। ঘুম থেকে কেউ চিল্লানোর আওয়াজে উঠে যায়নি তো? কেউ তাদের এই অবস্থা দেখলে নিশ্চয়ই ভালো কিছু হবে না। চারিদিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে কাউকে দেখল না। অয়ত্রিকার এমন আবদ্ধ অবস্থায় থাকতেই গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বক্ষ মাঝে যেন উত্তাল ঝড় উঠেছে। শরীর কেমন শীতল হয়ে আসছে। সব কিছু বেসামাল লাগছে। সে কখনো কোনো পুরুষের এতটা সন্নিকটে আসেনি। এই প্রথম সে কারো এতটা কাছে এসেছে। তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে সে। সারার আশেপাশে অবলোকন করে দেখলো কেউ জাগেনি। সে হাঁপ ছেড়ে বাঁচল। অয়ত্রিকার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এভাবে কেউ চিৎকার করে? কেউ যদি জেগে যেত আর আমাদের এভাবে দেখতো তখন কি হতো জানিস? সবাই অন্তত ভালো চোখে দেখতো না বিষয়টা। অয়ত্রিকা কয়েকবার নেত্রপল্লব ঝাপটালো। সে কথা বলার জন্য করে করতে লাগলো। এদিকে অনেকটা সময় পার হয়ে যাওয়ায় শ্বাস আটকে আসছে অয়ত্রিকার। দম বন্ধকর পরিস্থিতিতে পড়েছে সে। সে সারহানের হাত ধরবে মুখ থেকে হাত সরানোর জন্য। তখনই সারহান উত্তর না পেয়ে আবারও কিছু বলতে যাবে, দেখলো অয়ত্রিকা ছটফট করছে। এরা দেখে সে কিছুটা ভড়কে গেল। সারহান দ্রুততার সহিত তার হাত সরিয়ে নিল অয়ত্রিকার মুখশ্রী হতে। অয়ত্রিকা আর দাঁড়িয়ে থাকতে না পেরে ধপ করে বসে পড়ল মেঝেতে। হাঁপানি রোগীর ন্যায় জোরে জোরে শ্বাস নিতে লাগলো। সারহানের মুখ কাঠিন্য রইল না। মুখ স্বাভাবিক হয়ে এলো। চোখের সামনে অয়ত্রিকার এমন অবস্থা দেখে অনেকটাই চমকালো সারহান। সে তো ভুলেই গিয়েছিল অয়ত্রিকা দম বন্ধকর পরিস্থিতি সহ্য করতে পারে না। শিট, এটা কি করলো সে? অয়ত্রিকা দেওয়ালে মাথা ঠেকিয়ে শ্বাস নিতে দিতে চোখ বন্ধ করলো। সারহান অয়ত্রিকার পাশে বসে বিচলিত ভঙ্গিতে বলল, এই অরিত্রী, ঠিক আছিস? আই এম সরি, আমি ভুলে গিয়েছিলাম তোর শ্বাসকষ্টের প্রবলেম আছে। সারহানের চোখে মুখে ফুটে উঠেছে অপরাধবোধ। সে ইচ্ছে করে মুখ চেপে ধরেনি, কিন্তু এখন এর ভোগান্তি পোহাতে হবে অরিত্রিকাকে। নিজের এহেন কাজে নিজেই বিরক্ত হলো। অরিত্রিকা সারহানের কণ্ঠস্বর শুনে ভিজে নেত্রে তাকালো। সারহান মুখ মলিন করে তার দিকে তাকিয়ে আছে। তার মনে হলো সারহান ভাই হয়তো নিজেকে অপরাধী ভাবছে। গলা শুকিয়ে আসায় অরিত্রিকা ধীর কণ্ঠে আওড়ালো, পানি খাবো সারহান ভাই, পানি দিন আমায়। সারহান আর দেরি না করে চপল পায়ে খাবার টেবিলের কাছে গিয়ে জগ থেকে এক গ্লাস পানি নিয়ে আসলো। সে বসে পানির গ্লাস অরিত্রিকার সম্মুখে ধরল। অয়ত্রিকা হাত দিয়ে গ্লাস ধরতে যাবে, তখনই সারহান আদুরে স্বরে বলে উঠল, আমি খাইয়ে দিচ্ছি। অয়ত্রিকা তার হাত নামিয়ে নিল। সারহানের আদুরে স্বর শুনে কিছুটা আহ্লাদি হলো সে। চোখ ভিজে এলো অরিত্রিকার। সারহান সহজে কারোর সাথে এমন আদুরে কণ্ঠে কথা বলে না কখনো। সারহান সযত্নে নিজ হাত দ্বারা অয়ত্রিকাকে পানি খাইয়ে দিল। সারহান গ্লাসটা মেঝেতে রেখে শান্ত স্বরে বলল, এখন কেমন লাগছে? কিছুটা সময় এইভাবেই কেটে গেল চোখের পলকে। অয়ত্রিকার শ্বাসকষ্ট একটু কমেছে। সে অতি ধীরে উত্তর দিল, এখন একটু ভালো। রুমে যেতে পারবি? অয়ত্রিকার মুখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। সে একা সিঁড়ি মারিয়ে হেঁটে যেতে পারবে না। ক্ষীণ দৃষ্টি ফেলল সারহানের পানে। সারহান তা দেখে বুঝল অরিত্রিকা একা যেতে পারবে না। সে বলল, 5 মিনিট ওয়েট কর, ইশরাকে ডেকে দিচ্ছি, তোকে নিয়ে যাবে। অয়ত্রিকা দুর্বল চিত্তে বলে উঠল, ইশরা হয়তো ঘুমিয়ে পড়েছে, জেগে থাকলে আমার খোঁজে নিচে চলে যেত। সারহানের মুখশ্রী গম্ভীর হলো। এভাবে তো সারা রাত এখানে বসে থাকা যায় না। সে কিছুটা চিন্তিত হয়ে বলল, তাহলে কি করার, চল আমি তোকে রুমে রেখে আসি। অয়ত্রিকা ভাবল সারহানের কথা না শুনে উপায় নেই। সে সায় জানিয়ে বলল, ঠিক আছে। সারহান দাঁড়িয়ে অয়ত্রিকার দিকে হাত বাড়িয়ে দিল। অয়ত্রিকা না বুঝে সারহানের দিকে তাকালো। সারহান তা দেখে বলল, হাত ধরে উঠে দাঁড়া। অয়ত্রিকা অস্বাচ্ছন্দ্যে হাত বাড়িয়ে সারহানের হাত ধরে উঠে দাঁড়ালো। সারহান তার আরেক হাতে প্যান্টের পকেটে ফোন পুরে অন্য পকেটে হতে রুমাল বের করলো। সে রাতে এসে আর ড্রেস চেঞ্জ করেনি, কারণ সময় হয়নি। এসে এমপি মহোদয়ের সাথে কথা বলছিল। অয়ত্রিকা সারহানের হাতে রুমাল দেখে ভাবলো এটা আবার কি করবে। সারহান রুমাল দ্বারা অয়ত্রিকার মুখের কালি ধীরে ধীরে মুছে দিতে লাগলো। অয়ত্রিকা যেন থমকে গেল। স্তম্ভিত নয়নে সে সারহানের দিকে তাকালো। তার সব কিছু কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে।
এটা সে কি দেখছে? সারহান তার নিজ হস্তে মুখমণ্ডলে থাকা কালির আস্তরণ তুলে দিচ্ছে। সারহানের স্পর্শে অরিত্রিকা বিচলিত হলো। তার শরীর যেন অসাড় হয়ে আসছে। সে কিছুটা পিছিয়ে গেল। সারহান তখনই পুরুষালী মুঠো দ্বারা অরিত্রিকার হাত শক্ত করে ধরল। অরিত্রিকার কাছে সব কিছু অস্বাভাবিক লাগলেও সারহান স্বাভাবিক আছে। কালি মুছতে মুছতে সারহান গভীর কণ্ঠে বলল, আর কোনোদিন এমন উদ্ভট সাজবি না, আর আমার সামনে এমন উদ্ভট পোশাকে আসবি না। কেমন পেতনির মতো দেখাচ্ছে তোকে। আয়নার সামনে গিয়ে একবার নিজেকে দেখবি কেমন লাগছে। আমার জায়গায় যদি আফ্রিদি থাকতো তখন কেমন হতো? লজ্জায় দাঁড়াতে পারতি না তার সামনে। অরিত্রিকা অবুজের ন্যায় চোখ পিটপিটিয়ে তাকালো। সারহান তা দেখে শ্বাস ফেলে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।